মল্লিক সেডুকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আয়করের সহজ পাঠে আয়কর আইন 2023 অনুযায়ী কর রিয়াত নির্ণয়ের সঠিক পদ্ধতি বিষয়ে একটু আলোচনা করব। যদি এটা অনেকে জানেন, তবে অনেকে এই জিনিসটা ভুল করেন। এই জন্যে আয়কর আইন 2023-এ যে বিশাল যে চেঞ্জটা, কর রিয়াতের ক্ষেত্রে যে যে পরিবর্তনটা, বিশাল পরিবর্তন, সেই জিনিসটা নিয়ে আবার একটু আলোকপাত করতে যাচ্ছি। আমার পূর্ববর্তী ভিডিওতে এটা আছে। আবার একটু সবাইকে আরেকটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার জন্য এই আলোচনা। তাহলে আমরা যদি দেখি, আমরা সরাসরি একটা এক্সেল ফাইলে চলে যাই। যে এক্সেল ফাইলটাতে আমরা দেখব এখানে এই যে একজন ব্যক্তি করদাতার, ওনারা 2023-24 অর্থবর্ষের অর্থাৎ 2024-25 করবর্ষে 10,35,198 টাকা উনি বেতন বাবদ প্রাপ্ত হয়েছেন, যেখানে এইটার 3 ভাগের 1 ভাগ অথবা 4.5 লাখ, যেটা কম, তাহলে 3,45,066 টাকা। এইটা তাহলে ওনার এক্সাম্পটেড ইনকাম। আর তাহলে ওনার মোট করযোগ্য ও আয় যদি স্যালারির ক্ষেত্রে সেটা হবে 6,90,132 টাকা। আর উনার দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেখানে উনি কিছু ইন্টারেস্ট পেয়েছেন। একটা হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে 13,856 টাকা, এবং এবি ব্যাংকের একটা ওনার সেভিংস অ্যাকাউন্ট ছিল, যেখানে 18,400 টাকা। আর টোটাল মিলে হচ্ছে ওনার 32,256 টাকা উনি এখানে সুদ বাবদ প্রাপ্ত হয়েছেন। আর উনি রেগুলার সোর্স থেকে তাহলে আমরা পেয়েছি এই 6,90,000 প্লাস 32,000, তাহলে 7,22,388 টাকা, যার মধ্যে এটা হচ্ছে রেগুলার সোর্সেস। আর 163 ধারা 163-র আমরা পরবর্তীতে আলোচনা করব। ধারা 163-র বিবেচনায় ওনার ইনকাম হয়েছে 32,256 টাকা। তাহলে আমাদেরকে বুঝতে হবে এই যে ধারা 163 মানে ন্যূনতম কর, ধারা 163 হচ্ছে ন্যূনতম করের আওতায় যে ইনকামটা, সেটা হচ্ছে 32,256 টাকা। আর এক্সাম্পটেড ইনকাম বা রিডিউস ইনকাম ছিল না, যার কারণে এখানে কোনো অ্যামাউন্ট বসে নাই, দুইটা মিলে 7,32,000। আর উনি সঞ্চয়পত্র থেকে কিছু সুদ পেয়েছেন 12,34,256 টাকা। তাহলে উনার টোটাল হচ্ছে 19,56,632 টাকা। তাহলে এটা হচ্ছে এই সঞ্চয়পত্র সুদটা হচ্ছে ফাইনাল সেটেলমেন্ট। সেক্ষেত্রে এই জিনিসটা এই ট্যাক্স ক্যালকুলেশন আসবে না, শুধুমাত্র এই 7,32,000 সরি 7,22,388 টাকা, সেটার উপরে তাহলে প্রথম 4 লাখ টাকা। এটা যদি একজন বয়স্ক করদাতা অথবা মহিলা করদাতা হয়, তাহলে আমি এটা ধরে নিয়েছি উনি বয়স্ক একজন করদাতা। তো এই জন্য 4 লাখ টাকা 65 বছর ঊর্ধ্বে যারা হবেন, তাহলে প্রথম 4 লাখ টাকা পর্যন্ত 0%, পরবর্তী 1 লাখ টাকা পর্যন্ত হচ্ছে 5%, 5,000 টাকা পরবর্তী। তাহলে এটার মধ্যে বাকি টাকার 2,22,388 টাকা, তার উপর হচ্ছে 10%, তাহলে 27,239 টাকা। তাহলে আর এখানে ফাইনাল সেটেলমেন্ট যে সঞ্চয়পত্র সুদ যেটা ছিল 12,34,246 টাকা, তার মধ্যে উনি সুদ দিয়েছেন 1,20,000, তাহলে টোটাল কর দিয়েছেন 1,20,578 টাকা। তাহলে টোটাল কর প্রদান করা হচ্ছে 1,47,817 টাকা। যে জিনিসটা আমি আলোচনা করতে চাচ্ছি, উনি এই বছরে সঞ্চয়পত্রে সঞ্চয় করেছেন, ইনভেস্টমেন্ট করেছেন তাহলে 5 লক্ষ টাকা। তাহলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের পরে 15%, তাহলে 5 লাখ টাকার উপর 15%। এই জিনিসটা হচ্ছে মেইন জিনিস, যে জিনিসটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে 3% হবে আপনার করযোগ্য আয় যেটা হবে, এই যে 7,22,000, এখান থেকে ন্যূনতম করের আওতায় যে আয়টা হবে সেটাও বাদ দিতে হবে। তাহলে সেটা বাদ দিলে আলটিমেটলি উনার ক্ষেত্রে শুধুমাত্র স্যালারি ইনকামের যে করযোগ্য আয় যেটা ছিল 6,90,000, ওটার উপরে শুধু 3% উনি প্রাপ্ত হবেন। তাহলে কোনো অবস্থাতেই এটার উপরে পাবেন না। এটা কিন্তু সবাই ভুল করতেছেন। এই জিনিসটা অনেকে কি করেন, এটার উপরে 3% করেন। তাহলে এটার উপর 3% করলে সেই জিনিসটা ভুল হবে। তাহলে এটার উপর যদি 3% করেন, তাহলে দেখেন হয়তো আপনি বেনিফিট নিচ্ছেন, কিন্তু অডিটে পড়লে এখানে আসলে প্রাপ্ত হবেন উনি কর 20,704 টাকা, কিন্তু যদি এটা সহ নেন তাহলে 21,672। এটা রং, এটা ভুল। আসলে অনেকে এটা করেন, এটা করেন না। এটা করলে কোনো সময় যদি ফাইলটা অডিটে পড়ে, তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে এই জিনিসটা অনেক পেনাল্টি দিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা এখন থেকে সঠিক পদ্ধতি অবলম্বন করব। শুধুমাত্র যে ধারা অনুযায়ী, ধারা 78-এ যেভাবে বলা আছে
সেই অনুযায়ী শুধুমাত্র আপনি এই টাকাটার উপরে, এই ৬,৯০,০০০ টাকা, এই টাকাটার উপরে শুধুমাত্র ৩% পাবেন, অর্থাৎ ২০,৭০৪ টাকা। তাহলে উনার আয়কর আসছিল ১,৪৭,০০০, যেখান থেকে কর রিয়াত হচ্ছে ২০,০০০, ১,২৭,০০০ টাকা উনাকে নেট ট্যাক্স লাইবিলিটি। বাট উনাকে যেহেতু পেমেন্ট করে ফেলেছেন যে ওই ইয়েতে বিভিন্ন, যেমন এখানে উনি ১,২০,০০০ টাকা ব্যাংকের ইন্টারেস্ট, অর্থাৎ ওই যে সঞ্চয়পত্রের ওখানে ৫,০০০ টাকা স্যালারি বাবদ, আর হচ্ছে এই ব্যাংকের স্টেটমেন্টে অর্থাৎ সঞ্চয়পত্র সুদের উপরে ৩,৬১৬ টাকা, তাহলে উনি ১,২৯,১৯৪ টাকা। তাহলে এখন এই পুরোটাই হচ্ছে ওনার ট্যাক্স পেইড হিসেবে দেখাতে হবে ধারা ১৬৩ আন্ডারে ন্যূনতম কর দায় হিসেবে। এখন তাহলে আমরা আরেকটু বিস্তারিত দেখি। এখানে কি বলা হচ্ছে, ধারা ৭৮ বলা হচ্ছে কয়ের উপরে ৩%, ক্ষয়ের উপরে ১৫% এবং ১০ লক্ষ টাকা, এই তিনটার মধ্যে অর্থাৎ ব্যক্তি করদাতা নিম্ন বর্ণিতভাবে কর রিয়াত প্রাপ্য হবেন। তাহলে ব্যক্তি করদাতা কয়ের উপরে ৩%, ক্ষয়ের উপরে ১৫% আর ১০ লক্ষ টাকা, তিনটার মধ্যে যেটি কম হবে। তাহলে ক বলতে কোনটা বুঝাই? ক বলতে বোঝায় কর অব্যাহতি প্রাপ্ত আয়, হ্রাসকৃত কর হার প্রযোজ্য এর উপায় এবং ন্যূনতম কর প্রযোজ্য এর উপায় বাদ দিয়ে পরিগণিত মোট আয়। তাহলে ন্যূনতম কর আয় আমাকে দেখতে হবে, ন্যূনতম কর প্রযোজ্য এর উপায়। তাহলে ধারা ১৬৩, ন্যূনতম কর প্রযোজ্য বলতে ধারা ১৬৩-র মধ্যে যে ধারাগুলো কাভার হয় সেগুলো বাদ দিয়ে যে মোট আয় থাকবে তার উপরে ৩%। সুতরাং এটা ভুল করবেন না, আপনারা সবাই ভুল করতেছেন। এই জিনিসটা যারা ভুল করেন তারা আরো একটু দেখে নিবেন ধারা ৭৮। এরপরে আমি আর একটু উদাহরণ দেওয়ার জন্য বলছি এখানে। তার আগে আমি একটু জিনিস এখানে বলি যে কোন কোন জায়গায় কর রিয়াত নেওয়া যায়, সেগুলো একটা সুনির্দিষ্ট এরকম একটা ছক আছে, আপনারা দেখবেন। জীবন বীমা প্রিমিয়াম, সরকারি প্রভিডেন্ট ফান্ড, সরকারি কর্মকর্তা প্রভিডেন্ট ফান্ড, স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে নিয়োগকর্তা কর্মকর্তার চাঁদা, কল্যাণ তহবিলে গোষ্ঠী বিমা চাঁদা, তারপর হচ্ছে ১,২০,০০০ টাকা পর্যন্ত ডিপিএস সীমা, আর সিকিউরিটিজ ক্রয় মানে হচ্ছে আমাদের যে সঞ্চয়পত্র সেখানে ৫ লক্ষ টাকা, তারপর হচ্ছে তালিকাভুক্ত যে স্টক চেঞ্জে ওখানের মধ্যে যে ইনভেস্টমেন্ট, স্টক চেঞ্জ যে ইনভেস্টমেন্টটা, এইগুলো সবগুলো এখানে বর্ণনা করা আছে, সেই অনুযায়ী আমরা বিনিয়োগগুলো করি। অনেকে বলেন যে ল্যাপটপ, ভাই এখন এখানে কিন্তু এই চার্টে কোনো ল্যাপটপ নাই। আপনারা যারা ভুল করে ল্যাপটপ করেন, ল্যাপটপ ক্রয় দেখান, সেই জিনিসগুলো এখন নাই। এগুলো এক সময়ে ছিল, কিন্তু এখন বর্তমান আয়কর আইন ২০২৩-এর মধ্যে এই সমস্ত জিনিসগুলো নাই। সুতরাং আপনারা এই জিনিসগুলো নেওয়ার সময় একটু সুনির্দিষ্টভাবে আইনটা দেখে, চার্টটা দেখে, আইনের মধ্যে যা আছে ওভাবে নেবেন আশা করি। আরেকটা জিনিস আমি এখানে একটু উদাহরণ দেওয়ার জন্য, ধারা ১০২ অর্থাৎ সঞ্চয়ী আমানত অথবা যেটা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিট থাকে ওটার উপর যে কর্তন করা হয়, যেটা ব্যক্তিসংঘ কোম্পানির ক্ষেত্রে ২০%, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের ক্ষেত্রে ১০% এবং ব্যক্তি করদাতা অন্যান্য ক্ষেত্রে ১০%। এই যে ১০% কর কেটে নেওয়া হলো, তাহলে সেটা ন্যূনতম কর হিসেবে বিবেচনা করা হবে। ধারা ১০২টা কোথায় উল্লেখ করা আছে? এই ধারা ১৬৩-এর এখানে ১০২টা বর্ণনা করা আছে। তাহলে ১০২ ধারায় যে কর্তনকৃত আয়, যে আয়টা, যে কর্তনটা, সেটা ধারা ১৬৩-তে বলা হচ্ছে ন্যূনতম করের আওতায় আয়। এ কারণেই এখানে একটা আয়কর নির্দেশিকা ২০২৪ আর ২৫-এর পরের দিকে, হয়তো এই মুহূর্তে হয়তো আমি পেজ নাম্বারটা বলতে পারছি না, হয়তো ৮৮ পেজের দিকে হতে হবে, ৭৮ অথবা ৮৮ পেজের দিকে আপনারা এইভাবে দেখবেন। ২, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত করদাতার আয় এবং কর পরিগণনা। এই যে একজন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মিস রহিমা, উনার যে বেতন, ওনার মাসিক বেতনগুলো দেওয়া আছে এভাবে। এরপরে এখানে উনি মিউচুয়াল ফান্ড থেকে লভ্যাংশ, আইসিবি মিউচুয়াল ফান্ড থেকে লভ্যাংশ ১.৫ লাখ টাকা এবং ব্যাংক সুদ থেকে ১,১০,০০০ টাকা আয় করেন। তাহলে ব্যাংক সুদ থেকে যে লভ্যাংশ এবং ব্যাংক সুদ, এটা ১০% হারে আয়কর কর্তনও করা হয়েছে। তাহলে সেগুলো কিন্তু আইসিবি এবং ব্যাংক সুদ, এটা কিন্তু ন্যূনতম করের আওতায়। তাহলে আমরা একটা জিনিস দেখি, এটা আপনারা দেখবেন ওখানে যে চাকরি ক্ষেত্রে আয়, যেটা ওনার টোটাল চাকরির ক্ষেত্রে আয় হচ্ছে ৬,৯৮,৪৪০ টাকা, যেখানে ১/৩ বা ৪,৫০,০০০ টাকা, যেটা কম ২,৩২,৮১৩ টাকা। তাহলে চাকরি থেকে আয় হচ্ছে ৪,৬৫,৬২৭ টাকা,
আর ভাড়া হতে হয়, কৃষি থেকে আয়, এবং যে আর্থিক পরিসম্পদ অর্থাৎ আইসিবি মিউচুয়াল ফান্ড ১.৫ লক্ষ টাকা, ব্যাংক সুদ ছিল ১,১০,০০০, এখানে ছিল ২,৬০,০০০ টাকা। টোটাল মোট আয় দাঁড়াইছে উনার ৯,০৫,৬২৭ টাকা। যখন এই কর রিয়াতের পরিমাণটা করছে তখন ওই যে ৯,০৫,৬২৭ টাকা থেকে এই যে ২,৬০,০০০ টাকা, যেটা ধারা ১০২ এর অধীনে ট্যাক্স ১০% কর্তন করা হয়েছে, যেটা ধারা ১৬৩ বর্ণনা করা হয়েছে, সেই ১৬৩ অনুযায়ী এই অংশটা বাদ গেছে। দেখেন ৯,৫,৬২৭ থেকে ২,৬০,০০০ টাকা বাদ, তাহলে ৬,৪৫,৬২৭ টাকার উপরে ৩% অর্থাৎ ১৯,৩৬৯ টাকা। তাহলে আর প্রকৃত বিনিয়োগ ছিল ১,৬০,০০০ টাকা, যেটার উপর ১৫%, ২৪,০০০ টাকা। তাহলে এই তিনটার মধ্যে যেটা কম, ১৯,৩৬৯ টাকার উপরে কর রিয়াত পাবেন। তাহলে ওনার মোট কর, এখানে আমি অনেক জিনিস আনি নাই, আপনারা এক্সাম্পলটা বইতে দেখলে, আয়কর নির্দেশিকা এবারে যেটা বেরিয়েছে ওখানে দেখলে আপনারা পাবেন বিস্তারিতভাবে। কর রিয়াতের পরিমাণ ছিল ১৯,৩৬৯ টাকা। তাহলে মোট আরোপযোগ্য কর ছিল ৪৫,৮৪৪, আর এখান থেকে এই ১৯,৩৬৯ টাকা বাদ দিলে ২৬,৪৭৫ টাকা ওনার প্রদেয় কর। কিন্তু ওনার আবার যে মোট নিঃসম্পদ দাঁড়াইছে, ওনার নিঃসম্পদের পরিমাণ হচ্ছে ২০,৩০,০০,০০০, যার কারণে উনি থার্ড স্ল্যাবে পড়ে গেছেন, অর্থাৎ ৩০% হারে ৬০ চার্জ। তাহলে এটার উপরে, অর্থাৎ যদি অ্যাসেটের পরিমাণ ক্রস করবে লিমিট, কিন্তু ৬০ চার্জটা প্রযোজ্য হবে যে প্রদেয় করের উপরে ২৬,৪৭৫ টাকার উপরে ৩০% ৭,৯৪৩ টাকা ৬০ চার্জ প্রদান করতে হবে। তাহলে আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পারছেন। এইটা আসলে অনেকে ভুল করেন। আশা করি এই ভিডিওর পরে আপনারা অনেকে এই জিনিসটা সঠিকভাবে নির্ণয় করতে পারবেন, এবং আমি যেভাবে রেফারেন্স দিয়েছি, আইনের ধারাগুলো উল্লেখ করেছি, আপনারা চাইলে এগুলো একটু চেক করে নিতে পারবেন এবং আয়কর নির্দেশিকাটা ভালোভাবে দেখে নিতে পারবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা যারা এই ক্যালকুলেশনগুলো করি, তাহলে আমরা সঠিক নাকি শুদ্ধভাবে করি, সেই জিনিসটা আমরা নিজেদেরকে চেক করে নিতে পারবো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।